হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য লাস্ট থিভস। আর এটি একটি তাইওয়ানিজ সিনেমা যেটা মুক্তি পেয়েছিল 2019 সালে তাইওয়ানে, এবং এই সিনেমাটার আইএমডিবি রেট হচ্ছে 10-এ 6.3। তো যাই হোক, এই সিনেমাটার কাহিনী খুবই বাস্তবসম্মত, খুবই ইউনিক। তবে সমস্যা হচ্ছে এই সিনেমাটি বোঝা অনেক কষ্টকর। সবার জন্য না, যাদের ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন সম্পর্কে একেবারেই ধারণা নেই তাদের জন্য এই সিনেমাটি বোঝা খুবই কষ্টকর, পুরো মাথার উপর দিয়ে যাবে। আর এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে যে কিছু তরুণ উদ্যোক্তা কিভাবে ব্লকচেইন বা বিটকয়েনের মতো আরেকটা মনে করো ক্রিপ্টোকারেন্সি ক্রিয়েট করে, কিন্তু সেই ক্রিপ্টোকারেন্সি ক্রিয়েট করতে গিয়ে সরকার তাদের কি ধরনের সমস্যায় ফেলে এবং মনে করো জনগণের টাকা কিভাবে মেরে খাবে, তাই নিয়ে আর কি এই সিনেমাটি। আর তোমার যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ধারণা নাও থাকে, তারপরেও এই সিনেমাটি দেখলে তোমার মোটামুটি একটু ধারণা আসবে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে। তবে গাছ, ভিডিওটা শুরু করার পূর্বে কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন নয়, তোমাদের জন্য কিছু সুখবর রয়েছে। সেটা হচ্ছে প্রথমত তোমাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের সবারই কিন্তু ঈদে কেনাকাটা করার জন্য এদিক ওদিক বিভিন্ন জায়গায় ছুটোছুটি করতে হবে। তো তোমাদের যাতে এই কষ্টটা না করতে হয়, এই কারণে তোমাদের জন্য এবার নিয়ে এসেছি আমরা গতবারের চেয়েও আরো অনেক বেশি কালেকশন। যেমন টি শার্ট, ড্রপ শোল্ডার শার্ট থেকে শুরু করে গ্যাজেট আইটেম পর্যন্ত সকল কিছু তোমরা পেয়ে যাবে র্যান্ডম স্টোরে। এবার আমরা র্যান্ডম স্টোরের সর্বোচ্চ পরিমাণ ইনভেস্ট করেছি, বিনিয়োগ করেছি, যাতে তোমাদেরকে আমরা অনেক বেশি কিছু অফার করতে পারি। আর তুমি কিন্তু বাসায় বসে অর্ডার করে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারো। তো আর দেরি না করে এখনই র্যান্ডম স্টোরে মেসেজ দাও। আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের র্যান্ডম স্টোরে তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু ওয়েবসাইট লঞ্চ করেছি। আর ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, যেখান থেকে তুমি খুব ইজিলি তুমি তোমার পছন্দের প্রোডাক্ট কিনতে পারবে। তো বুঝতে পারছো, র্যান্ডম গ্রুপ কিন্তু প্রফেশনালি ই কমার্সে খুব বড় আকারে ইনভেস্ট করতে চলেছে, এবং অলরেডি আমরা অনেক ইনভেস্ট করে ফেলেছি। এবং এখান থেকে তোমরা নিশ্চিন্তে যে কোনো কিছু অর্ডার করতে পারবে, আমি গ্যারান্টি দিচ্ছি। এবং তোমাদের যদি কোনো সমস্যা হয়, তার জন্য তোমরা সরাসরি আমাদের যে সার্ভিসম্যান রয়েছে র্যান্ডম স্টোরে, তাদের সাথে যোগাযোগ করতে পারবে। এবং খুব শীঘ্রই হয়তো ভবিষ্যতে আমরা যদি সেরকম ভাবে সফল হই, তখন আমরা কাস্টমার কেয়ারও রেখে দেবো। আর এটা সফল করার জন্য তোমাদের তো অবশ্যই হেল্প প্রয়োজন হবে। তো যাই হোক, আর দেরি না করে র্যান্ডম স্টোরে মেসেজ করে বা ওয়েবসাইট থেকে আমাদের অর্ডারটি কমপ্লিট করতে পারো। তো চলো এবার আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এটা এমন একটা সিনেমা যেটা খুবই ইন্টারেস্টিং, এবং এই মুভিটা হচ্ছে যে ভবিষ্যতের ফাইন্যান্স সিস্টেম কেমন হবে সেটা নিয়ে। অলরেডি মানুষ কিন্তু ফিজিক্যাল যে ফাইন্যান্স সিস্টেম রয়েছে, যেমন শেয়ার মার্কেট, ব্যাংক, ইনভেস্টমেন্ট স্কিম, এইসবের ফ্রডের পরে মানুষ কিন্তু বিরক্ত হয়ে গিয়েছে। এবং এইসব জায়গায় ইনভেস্ট করে প্রফিট আসা তো দূরে থাক, তারা ইনভেস্ট করার টাকাটাও হয়তো ফেরত পাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। যেমন হুটহাট শেয়ার বাজারে মার্কেট ক্র্যাশ হয়ে যায়, মাঝে মাঝে কোনো ব্যাংক হঠাৎ করে ঘোষণা করে দেয় আমি দেউলিয়া। তো এর ফলে যেটা হয়, তোমার টাকা সব শেষ। ইভেন পুরোপুরি সরকারের এত মনিটরিং সিস্টেম থাকা সত্ত্বেও তারপরেও কিন্তু সাধারণ মানুষরা তাদের টাকা হারাচ্ছে শেয়ার মার্কেটে এবং ব্যাংকে। আর এগুলো কারা করছে? এগুলো করছে কিন্তু ওই সিস্টেমে যা রয়েছে সেই লোকেরাই। আর এটা পৃথিবীর সব দেশে হচ্ছে, কোথাও কোনো স্বচ্ছতা নেই। আর এই কারণে পৃথিবীর নতুন একটা ফাইন্যান্সিয়াল সিস্টেমের প্রয়োজন, যেটা কোনো সরকার নয় বা কোনো ব্যাংক নয়, যেটা নিয়ন্ত্রণ করবে সাধারণ জনগণ। আর এই সিনেমাটা যদিও রিলিজ পেয়েছে 2019 সালে, বাট সিনেমাটার প্লট হচ্ছে বা টাইমলাইনটা হচ্ছে 2012 সালে, যখন মাত্র ক্রিপ্টোকারেন্সি আসছে বা বিটকয়েন জনপ্রিয়তা পাচ্ছে মাত্র তখন। তো যাই হোক, তাইওয়ানের সরকারও অলরেডি অনেক টেনশনে পড়ে গিয়েছে যে কিভাবে সাধারণ লোকজনদের বিশ্বাস ফিরিয়ে আনা যায় ব্যাংকিং সিস্টেমের উপর। তো এর জন্য তারা স্যান্ড বক্স নামে নতুন একটা প্রোগ্রাম বা প্ল্যাটফর্ম শুরু করে। এবং তাইওয়ানের ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী, যার নাম হচ্ছে মাইক, সে লোকজনদেরকে বলে যে এই সিস্টেমের মাধ্যমে আমরা পুরনো সিস্টেমকে বদলাতে চাই, এবং নতুন জেনারেশনের কাছে ভবিষ্যতের ফাইন্যান্স সিস্টেম নিয়ে যদি কোনো আইডিয়া থাকে, তারা স্যান্ডবক্স নামের এই প্রোগ্রামে সে আইডিয়া জমা দিয়ে অংশগ্রহণ করতে পারবে এবং প্রেজেন্টেশন দেখাতে পারবে, এবং যে সফল হবে সরকার তাদের সাথে কাজ করবে। আর এরপর আমাদের হোসি নামে একজন ব্রিলিয়ান্ট ফাইন্যান্স এক্সপার্টকে দেখানো হয়, যে একসময় ব্যাংকে কাজ করতো, কিন্তু সে যখন জানতে পারে সে ব্যাংকে যত কাজ করছে সে অনুযায়ী তাকে স্যালারি দেওয়া হচ্ছে না, এবং উল্টো ব্যাংক তাকে দিয়ে 10 গুণ লাভ করে নিচ্ছে, তখনই সে চাকরি ছেড়ে দেয়। তবে সে ব্যাংকে চাকরি করে জেনে গিয়েছিল যে টাকা দিয়ে একমাত্র টাকা কামানো যায়, পরিশ্রম দিয়ে নয়। তো এই জন্য সে এমন একটা ফাইন্যান্স সিস্টেম নিয়ে কাজ করা শুরু করেছে যেখানে টাকা নিয়ে স্বচ্ছতা রয়েছে, ফ্রড হবে না, মানুষ এটাকে বিশ্বাস করবে এবং সেখান থেকে তাদের প্রফিটও হবে। আর এই সিস্টেমটার নাম হচ্ছে ব্লকচেইন সিস্টেম। আর এখানে আবারও আমি বলে নিচ্ছি, এটা খুবই কঠিন একটা সিনেমা, তবে তারপরেও তোমার একবার হলেও দেখা প্রয়োজন, কারণ এই সিনেমাতে তুমি ব্লকচেইন বা ক্রিপ্টো বা বিটকয়েন সম্পর্কে অনেক ধারণা পেতে চলেছো, এবং ভবিষ্যতে তোমার এই ধারণাটার প্রয়োজন হতে পারে। কারণ ভবিষ্যতে অনেক জায়গায় তুমি ক্রিপ্টোকারেন্সির নাম শুনবে, তুমি যদি নাই জানো সেটা কি, তাহলে তো এক ধাপ পিছিয়ে রইলে। তো এই জন্য এই সিনেমাটি অবশ্যই তোমার দেখা উচিত। তো যাই হোক, এরপর আমরা দেখি হোসির সাথে নিক চেন আর শামিন নামে একটা মেয়ে রয়েছে, এবং তারা সেলফ টোকেন নামের ছোট একটা কোম্পানি তৈরি করেছে, এবং এটা হবে একটা ফিউচার ফাইন্যান্স সিস্টেম কোম্পানি। তবে তারা যে এই কোম্পানিটা, সেলফ টোকেন নামের এই কোম্পানিটা যে শুরু করবে, এই প্রোগ্রামটা লঞ্চ করার জন্য ইনভেস্টর প্রয়োজন, কিন্তু সেটা তারা পাচ্ছে না। তো বিষয়টা আমি তোমাকে একটু সংক্ষেপে বুঝিয়ে বলছি। সেলফ টোকেনটা আসলে কি? ধরো বিটকয়েনের যে ব্যাপারটা রয়েছে, এই বিটকয়েন জিনিসটা কি, এটার দাম কিন্তু সবসময় বাড়া কমা করে, আর এটা বাড়া কমার করার নিয়ন্ত্রণ কিন্তু করে হচ্ছে সাধারণ জনগণ। কোনো পৃথিবীর সরকার বা কোনো মানুষের ক্ষমতা নেই এটার দাম
বাড়া কমা করানো। তো বিটকয়েন সম্পর্কে আমি যদি তোমাকে খুব সংক্ষেপে বোঝাতে চাই, ধরো ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনটা যখন তৈরি করা হয়েছে তখন মনে করো 1 লাখ বিটকয়েন তৈরি করা হয়েছে, এবং পৃথিবীতে যত যাই হোক না কেন এই 1 লাখ বিটকয়েনের একটা বিটকয়েনও বাড়বে না, একটা বিটকয়েনও কমবে না। তো যখন ওই 1 লাখ বিটকয়েন তৈরি করা হয়েছে তখন মনে করো 1 লাখ বিটকয়েনে 1 লাখ টাকা ইনভেস্ট করা হয়েছিল। তো এর ফলে কি হয়েছে, ওই সময় বিটকয়েনের দাম ছিল প্রতিটা বিটকয়েনের দাম 1 টাকা, কিন্তু পরে যখন অনেক মানুষ ওই বিটকয়েনে ইনভেস্ট করছে, আর সেটা কিভাবে ইনভেস্ট করছে, বিভিন্ন ব্যাংকে তাদের যে টাকাটা ছিল সেই টাকা দিয়ে তারা যখন ওই বিটকয়েন কিনছে তখন হিউজ পরিমাণ টাকা কিন্তু ওই বিটকয়েনে ঢুকছে, কিন্তু ওই 1 লাখ বিটকয়েনের একটা বিটকয়েনও কিন্তু পারবে না। তো এর ফলে কি হচ্ছে, ওই প্রতিটা বিটকয়েনের দাম বেড়ে যাচ্ছে। তো ঠিক এরকমই বিটকয়েন সম্পর্কে যখন মানুষ আস্তে আস্তে জানতে পেরেছে তখন এত বেশি বিটকয়েনে ইনভেস্ট হয়েছে যে এক সময় যে বিটকয়েনের দাম ছিল মনে করো 50 পয়সা বা 50 টাকা, সেই এক বিটকয়েনের দাম এখন প্রায় 70-80 লাখ হয়ে গিয়েছে, এবং ভবিষ্যতে এই বিটকয়েনের দাম এক সময় 10 কোটি 20 কোটি 100 কোটিও হতে পারে, এর কোনো গ্যারান্টি নেই, এটা থামবেই না, কারণ বিটকয়েন পরিমাণে তো আর বাড়বে না, কিন্তু এর ভেতর টাকা ঠিকই ঢুকতে থাকবে, ইনভেস্ট ঠিকই বাড়তে থাকবে। তো এরকমই ওরা একটা ক্রিপ্টো কারেন্সি তৈরি করতে চলেছে যেটার নাম হচ্ছে সেলফ টোকেন, বিটকয়েনের মতোই। তো এই সেলফ টোকেন নামে ওরা যে ক্রিপ্টো কারেন্সিটা তৈরি করলো, এটার মধ্যে তোর টাকা ঢোকাতে হবে বা ইনভেস্ট করতে হবে, তাহলে সেই সেলফ টোকেনের একটা দাম থাকবে। শুধু শুধু তুমি একটা ক্রিপ্টো কারেন্সির নাম দিলে ওটার তার কোনো দাম রইলো না যদি ওটার মধ্যে কোনো টাকা না থাকে, ওটার বিনিময়ে তোমাকে কোনো টাকা না দেয় বা কোনো তুমি বেনিফিট না পাও। তো এর জন্য ওরা সামিনের হেল্প চায়, মানে মেয়েটির হেল্প চায়। আর এই মেয়েটি অনেক ধনী পরিবারের সন্তান, ধনী বলতে অনেক ধনী, ওর বাবার কাছে 2-4-50 মিলিয়ন ডলার কোনো ব্যাপার না, তবে ওর বাবার টাকা তো ওর টাকাটা, ও ছোটখাটো ফাইন্যান্স ওদেরকে করতে থাকে। তবে ওরা যদি এই সেলফ টোকেন ক্রিপ্টো কারেন্সিটাকে অনেক বড় পরিসরে নিতে চায়, ওদের অনেক বড় স্পন্সরশিপের প্রয়োজন পড়বে। দেখা গেল একবারে কেউ 30 মিলিয়ন ডলার এই ক্রিপ্টো কারেন্সি যদি ইনভেস্ট করে তাহলে সেলফ টোকেনের মান বেড়ে আসবে এবং আরো অনেকে এটার মধ্যে ইনভেস্ট করবে। আবার তাদের আরেকটা টেনশন রয়েছে, সেটা হচ্ছে ব্লকচেন সিস্টেমটাকে ওই সময় পৃথিবীর কোনো সরকারই সেভাবে ফেভার করছে না। তো নিক আবার এরকম ভয় পাচ্ছিল যে এই প্রোগ্রাম লঞ্চ করে তারা আবার জেলে চলে না যায়। ইভেন পৃথিবীর অনেক দেশ এখনো এই ব্লকচেন সিস্টেমটাকে একসেপ্ট করে না। আর তখন হোসির মাথায় একটা আইডিয়া আসে, সে চিন্তা করে যেহেতু প্রবলেম আছে তাহলে আমরা স্যান্ডবক্স প্ল্যাটফর্মেই আমরা এই আমাদের সেলফ টোকেন সম্পর্কে সরকারকে জানাই যে এটা ভবিষ্যতের একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম হতে পারে। তো তোমরা হয়তো মোটামুটি ধারণা পেয়েছো যে ফাইন্যান্সিয়াল সিস্টেমটা কেমন হবে। ধরো সেলফ টোকেন ওরা বানিয়েছে 1000টি, যেটার একটাও বাড়ানো যাবে না কমানো যাবে না। তো যত এখানে ইনভেস্ট হবে ওই প্রত্যেকটা সেলফ টোকেনের দাম তত বাড়তে থাকবে, এবং এখানে ইনভেস্ট করবে সাধারণ জনগণ। ইচ্ছা করলেই কেউ এই সেলফ টোকেনকে বাড়াতেও পারবে না কমাতেও পারবে না, আর এর জন্য এই সেলফ টোকেনটা সম্পূর্ণ নিরাপদ হবে। তো যাই হোক, এরপর আমাদের সুচিন শিকলিন নামের বিশাল বড় একটা ফাইন্যান্সিয়াল যে একটা কোম্পানি রয়েছে সেটার জেনারেল ম্যানেজার গর্ডনকে দেখানো হয়। আর এই গর্ডন বাই শিকলিন কোম্পানি হচ্ছে তাইওয়ানের নাম্বার 1 ফাইন্যান্স কোম্পানি, আর তারা শুধুমাত্র ব্যাংকের ব্যবসায় নয় রাজনীতিতেও ইনভেস্ট করে, মানে পুরো দেশটাই তাদের কন্ট্রোলে। এবং গর্ডন সরকারের সিস্টেমের দুর্বলতা খুব ভালো মতোই জানে, এবং সে তলে তলে কিভাবে ফ্রড করে টাকা বের করে আনতে হয় সেটাও খুব ভালো মতো জানে। ধরো যে কোনো সিস্টেমে একটা কোম্পানির শেয়ার মার্কেটের দাম অনেক কমিয়ে দিবে, তারপর কিনবে, তারপর আবার বাড়িয়ে দিবে, তারপর বিক্রি করবে, বা 52টাকে কমাবে তারপর কিনবে, মানে এরকম সিস্টেম করে সে অনেক ফ্রড করতে পারে এবং তাকে কেউ ধরতে পারে না। এর কারণটা হচ্ছে তার সাথে শুধুমাত্র ব্যাংক নয়, অনেক কোম্পানি এবং পলিটিশিয়ানরাও জড়িত, এবং সবাই যাদের ভাগের টাকাটা পায়। আর এবার এই গর্ডনের নজর পড়েছে হোশি আর তার টিমের উপরে, মানে ওদের যে ছোট কোম্পানিটা তৈরি হচ্ছে সেলফ টোকেন সেই কোম্পানির উপরে। আর তখন তার মাথায় অনেক বড় একটা ষড়যন্ত্র চলে আসে, এবং সে তার যে অ্যাসিস্ট্যান্ট যার নাম হচ্ছে সুচিন তাকে এই কাজে লাগিয়ে দেয় ওই হোশির সেলফ টোকেন কোম্পানিটাকে ইউজ করার জন্য। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই স্যান্ডবক্সের সিলেকশনের সময় হোসিন তার ব্লকচেন প্রোগ্রামটাকে এক্সপার্টদের সামনে প্রেজেন্টেশন করতে থাকে। আর এখানে আমরা ফাইন্যান্স মিনিস্টার অর্থমন্ত্রী মাইককে দেখতে পাই, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে দেখতে পাই, এবং এর সাথে ওই শিকলিন কোম্পানির থেকে সুচিনকেও দেখতে পাই। তো এরপর হোসি তাদের সবাইকে বলতে থাকে যে মানুষ অনেক পরিশ্রম করে টাকা পয়সা কামাচ্ছে, কিন্তু এই টাকাগুলোর কোনো নিরাপত্তা নেই। ব্যাংকে রাখছে, ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, বা ব্যাংকে থেকে বড় বড় বিজনেসম্যানরা টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যাচ্ছে, তারপর ব্যাংক দেউলিয়া হলে সাধারণটা মানুষের টাকা মার যাচ্ছে। কিন্তু ব্লকচেনের মাধ্যমে এই সিস্টেমটা বদলে ফেলা যায়, কারণ এখানে গভর্নমেন্ট বা কোনো কোম্পানির কোনো কন্ট্রোল থাকবে না, প্রত্যেকটা সাধারণ যে জনগণ তার কাছেই ওই টাকার মানের কন্ট্রোল থাকবে, এবং তার নিজের কামানো টাকা নিজের কাছে রাখতে পারবে। আর এরপর হোসি আরো বলে এই ব্লকচেনকে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে ব্যবহার করা যায়। আর ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে তো তোমাদের আইডিয়া আছেই, ডিজিটাল কারেন্সি বিটকয়েনের মতো একটা কিছু, যেটার ভ্যালু বা দাম কত হবে সেটা লোকেরাই ডিসাইড করবে, কোনো সরকার বা কেউ ডিসাইড করতে পারবে না। যে কোনো নির্দিষ্ট একটা ক্রিপ্টো কারেন্সির উপর যত মানুষ ইনভেস্ট করবে সেটার দাম তত বাড়বে, যত মানুষ এটা থেকে টাকা উঠিয়ে নেবে তত সেটার দাম কমে যাবে। তো এর কারণে যেটা হবে, মানুষের কাছেই ওটার ভ্যালু বাড়ানো বা কমানোর ক্ষমতা থাকবে, এবং কোনো ব্যাংক বা সিকিউরিটি ফার্ম এই সিস্টেম পরিচালনা করার জন্য প্রয়োজনই পড়বে না, এবং পৃথিবীর যে জায়গায় সে যাক তার টাকা তারই থাকবে। কিন্তু তখন সুচিন প্রশ্ন করে ওঠে, তাহলে তো এতে মানি লন্ডারিং বাড়বে। মানি লন্ডারিং মানে হচ্ছে তুমি এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠিয়ে দাও আর কি, সরকারকে না জানিয়ে। আর তাছাড়া ভুল কাজে বা টেররিস্ট অর্গানাইজেশনে টাকা সহজেই পাঠানো যাবে, কোনো প্রমাণও থাকবে না। আর পার্সোনাল ডাটার প্রোটেকশনের গ্যারান্টি কি? আর ব্লকচেনে সরকার লাভবান হবে কিভাবে, ট্যাক্স লাগাবে কিভাবে? কারণ এই টাকা তো থাকবে ইন্টারনেটে। আর ডিজিটাল টাকার গ্যারান্টি কি? যে কোনো হ্যাকার তো সেটা চুরি করে নিয়েও যেতে পারে, আর যাদের কাছে ইন্টারনেট নেই, নলেজ নেই, তাদেরকে
অধিকার নেই এই ব্লকচেন সিস্টেম ব্যবহার করার? তো তুমি যে প্রেজেন্টেশনটা দেখিয়েছো এটা কি বাস্তবতাকে ইগনোর করা নয়? তো সুচিনের এই প্রশ্নগুলোর তো জবাব হোসিনের কাছে ছিল না, বেচারা স্বপ্নে ভেঙে যায় এবং তার প্রোগ্রামের যে প্রেজেন্টেশনটা সেটা ফেল হয়ে যায়। আর এতে হোসির যে বন্ধু নিক সে সাহস হারিয়ে ফেলে, আর সে সাহস হারিয়ে করে কি ওদের যে সেলফ টোকেন কোম্পানির প্যাটেন্ট আর তার শেয়ার সেগুলো শিকলেন ফাইন্যান্সের কাছে গিয়ে বন্ধক রাখে, আর তার বদলে ওই শিকলেন কোম্পানির যে মনে করো কনভার্টেবল বন্ডস রয়েছে সেই বন্ডস গুলো কেনে। বন্ডস মানে বিষয়টা আমি বুঝিয়ে বলি, ধরো সরকার থেকে যে টাকা ছাপায় এটা তো টাকাই, কিন্তু ধরো সরকার থেকে বা ব্যাংক থেকে নির্দিষ্ট একটা নোট দিয়েছে, ধরো একটা নোটের দাম হলো 500 টাকা। তো সরকারি টাকা তো তুমি যে কোনো জায়গায় গেলে ব্যবহার করতে পারবে, যে কই তোমাকে এক্সচেঞ্জ করে দেবে, জিনিস কিনতে পারবে, বাট তোমার ওই নির্দিষ্ট যে নোটগুলো থাকবে ওগুলো শুধুমাত্র ওই ব্যাংকে নির্দিষ্ট ব্যাংকে বা সরকারের কাছে গেলে তুমি ওগুলো ভাঙাতে পারবে। তো এরকম ওরা করে কি ওদের কোম্পানির বিনিময়ে শিকলিন কোম্পানির কিছু বন্ড কিনে বা শেয়ার কিনে। কিন্তু সেই রাতে হোসি করে কি একটা আননোন নাম্বার থেকে মেসেজ পায় এবং সে বলে যে তোমার এই সেলফ টোকেন প্রোগ্রাম আমি ইন্টারেস্টেড এবং আমি এর মধ্যে অনেক টাকা ইনভেস্ট করতে চাই। আর সে হোসিকে পরের দিন একটা ক্লাবে ডাকে। আর এদিকে সামিন বলে ঠিক আছে হোসি আমি আমার বাবার কাছ থেকে টাকা এনে দেই তুমি যাতে ইনভেস্ট করতে পারো সেলফ টোকেনে। কিন্তু হোসি সেটার জন্য প্রস্তুত ছিল না, সে নিজের ক্ষমতায় কিছু হতে চায়, সে চায় না তার শ্বশুরের কাছে ছোট হতে। তো পরের দিনে আমরা দেখি হোসি ক্লাবে যায় আর সেখানে একটা মেয়ে তাকে জিজ্ঞাসা করে যে সে কি করে, মানে তার প্রফেশন কি। আর তখন হোসি ওই মেয়েটাকে ব্লকচেইন সম্পর্কে বলার চেষ্টা করে, মানে সে বলে যে 2008 সালে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে পুরো দুনিয়া মারাত্মক অবস্থায় পড়ে গিয়েছিল, তখন সাতোশি নাকামোটো নামে একজন বিটকয়েন তৈরি করেছিলেন। আর এতে কারেন্সিটা সাধারণ মানুষের কন্ট্রোলে থাকে, 2-4 জন সরকারি ফ্রড লোকের হাতে কন্ট্রোলে থাকে না। আর এখানে লক্ষ্য 1 টাকার যেমন পয়সা রয়েছে সেরকম 1 বিটকয়েনের 1 পয়সা হচ্ছে 1 সাতোশি বা এরকম একটা কিছু, মানে যে বিটকয়েনটা তৈরি করেছে তার নামে আর কি সাতোশিটা আর কি এসেছে। তো যাই হোক তখন সেখানে থাকে একজন লোক হোসির এই থিওরিটার মজা নেয় এবং বলে বিটকয়েন নিয়ে তো এখন অনেক ফ্রড হচ্ছে, বাট তখনই সেখানে সুচিন চলে আসে এবং সে একটা মেটাল কাপের সাহায্যে এখানে একটা কিছু বোঝায়। সে বলে দেখো আমরা আমাদের জমানো টাকা ব্যাংকে রাখি ঠিক এভাবে লোহার একটা পিঞ্জিরের মধ্যে, আমরা মনে করি আমাদের টাকা সেফ রয়েছে, কিন্তু ব্যাংক করে কি সেসব টাকা সিক্রেটলি লোন হিসেবে বিভিন্ন প্রপার্টি বা বিভিন্ন বিজনেসের ডেভেলপারদের দেয়, আর সেখান থেকে তারা যে প্রফিটটা পায় তখন তারা সরকারকে ট্যাক্স দেয় এবং সরকার সেগুলো আবার অন্য প্রজেক্টে লাগায়। আর এর ফলে যেটা হয় আমরা যে টাকাটা দিচ্ছি সেই টাকাটা আমাদের অ্যাকচুয়াল যে আমরা ইন্টারেস্ট পাই বা সুদ পাই তার 10 গুণ কিন্তু টাকা জেনারেট করে, কিন্তু আমরা জানতেও পাই না যে আমাদের টাকার সাথে কি হচ্ছে। আমরা জাস্ট এটাই চিন্তা করি যে আমাদের টাকা ব্যাংকে রয়েছে আর সেখান থেকে আমরা ছোটখাটো ইন্টারেস্ট পাই। আর ট্যাক্স পাওয়ার পরে সরকারের কাছেও কিন্তু বিজনেসম্যানরা তাদের আর্ন করা টাকার অর্ধেকের বেশি ট্যাক্স আর ইন্টারেস্ট দেয়। আর এই সবকিছু কিন্তু হয় আমাদের টাকা দিয়ে, আমাদের টাকায় কিন্তু কয়েকবার ইউজ করা হয়। তাহলে আমাদের টাকার লাভগুলোকে আমাদের টাকা গেল কই? তো অ্যাকচুয়ালি আমাদের টাকাগুলো কিছু চালাক দুর্নীতিবাজ বিলিয়নারদের পকেটে পড়ে বা পলিটিশিয়ানদের পকেটে পড়ে যারা বিজনেস ব্যাংক এবং সরকারকে কন্ট্রোল করে, আর তারা ধনী হতে থাকে দিন দিন আর আমরা একই অবস্থায় থাকি। কিন্তু এই ব্লকচেন এই কাপটা কিন্তু মেটালের নয়, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে ভেতরে কয় টাকা রয়েছে এটা দেখা যায়। আর এখানে আমরা জানতে পারি যে আমাদের টাকা কোথায় যাচ্ছে, কত ইনভেস্ট হচ্ছে, কতখানি বাড়ছে, কতখানি কমছে এবং আমরা সেটাকে নিজেরা কন্ট্রোল করতে পারি। আর এই সিস্টেমে কোনো বিলিয়নার বা কোনো সরকার আমাদের টাকা চুরি করতে পারবে না। তো এরপর হোসি আর সুচিন যখন একা কথা বলছিল তখন হোসি সুচিনকে বলে প্রেজেন্টেশনের সময় তুমি না পাবলিকের সামনে বললে যে আমার এটা ফালতু একটা জিনিস, আমাকে অপমান করলে, কিন্তু এখন তুমি আমার প্রজেক্টে ইন্টারেস্ট দেখাচ্ছ। তো সুচিন তখন বলে আমি তোমাকে এই জন্য অপমান করেছি সবার সামনে যাতে তোমার প্রজেক্টটা বা আইডিয়াটা কেউ চুরি না করে এবং আমরা গোপনে এটা নিয়ে একসাথে মিলে কাজ করতে পারি। তো হোসি তখন সুচিনকে জিজ্ঞাসা করে তুমিও কি ব্লকচেইন ইন্টারেস্টেড? আর তখন সুচিন তাকে স্টোরি বলতে থাকে যে তার বাবা ব্যাংকের অনেক বড় একটা পোস্টে ছিল, আর যেহেতু তাইওয়ানের অর্থনীতি উপরের দিকে উঠছিল তখন ব্যাংক তাদের কর্মচারীদের একটা অফার দেয় যে আমাদের ব্যাংক থেকে তোমরা বন্ড কিনো। তো বন্ডের মাধ্যমে ব্যাংক কিন্তু টাকা সংগ্রহ করে, ধরো ব্যাংক তোমাকে একটা ব্যাংকের পার্সোনালাইজ নোট দিল বা চেক সিস্টেম একটা কিছু দিল, তুমি এটা 500 টাকা দিয়ে কিনলে, আর ব্যাংক কি পেলো তোমাকে একটা কাগজ দিয়ে 500 টাকা নিল এবং সেটা দিয়ে তারা মনে করো ব্যবসা বাণিজ্য করবে এবং লাভ দেবে তোমাকে, ধরো 25% 500 টাকায় তুমি 100 টাকা বা 150 টাকা লাভ পাবে। তো এরকম একটা অফার দেয়। তো এই কারণে সুচিনের বাবা করেছিল কি 300 মিলিয়ন ইউয়ান তাইওয়ানের টাকা ওদের নিজেদের ব্যাংকেই ইনভেস্ট করে বন্ড কিনে, কিন্তু যেটা হয় ফ্রড হয়ে যায়, দেখানো হয় যে অর্থনীতি নিচে নেমে গিয়েছে এবং যে টাকার তোমার বন্ড কিনেছিল বন্ডের দাম তার চেয়ে অনেক কমে যায় এবং রাতারাতি ওরা রাস্তায় নেমে আসে। আর এর ফলে বাবা আত্মহত্যা করে, মা পাগল হয়ে যায় এবং এরপর সুচিন আত্মীয় স্বজনদের কাছে অনাথের মতো বড় হয়েছে। আর এই ফ্রডের পেছনে যে ছিল সে তার পলিটিক্যাল পাওয়ার দিয়ে সব কিছু থেকে বেঁচে গিয়েছে এবং ওখান থেকে যে টাকাগুলো সে 2 নম্বরই করে কামিয়েছিল তার বেশ কিছু টাকা পলিটিশিয়ানদের পকেটেও গিয়েছে এবং সে বর্তমানে এখন অনেক বড় লোক এবং এখন সে পুরো কনফিডেন্সের সাথে পুরো তাইওয়ানকে লুট করছে। আর সুচিন এখানে বলে আমি তোমার সাহায্যে তাকে হারাতে চাই এবং আমরা যদি এই তাইওয়ানকে ব্লকচেইন সিস্টেমে করতে পারি তাহলে তার সকল ফ্রড শেষ হয়ে যাবে এবং আমরা একটা নতুন সূচনা করব। তো এখানে একটা কথা বলতে হচ্ছে তোমার আইডিয়া অনেক ভালো বাট প্রেজেন্টেশন অনেক খারাপ, তো তুমি তোমার প্রেজেন্টেশনকে আরো ইন্টারেস্টিং বানাও। আর স্যান্ডবক্সের মাধ্যমে সরকারের কাছ থেকে ওটার ইনভেস্ট নেওয়ার দায়িত্ব আমার বা সরকারি মাধ্যমে তোমার ওটার মার্কেটিং করার দায়িত্ব আমার। তো যাই হোক এই সিনেমার কাহিনী শুনে তুমি বুঝতে পারছো যে এই সিনেমাটা কিন্তু এক্সপ্লেন করা খুবই কঠিন। এখানে আমি তোমাদের বোঝানোর জন্য এমন এমন কথা বলেছি যেগুলো এক্সপ্লেইনেও নেই, আমার মাথায় যেগুলো আছে বা আমি জাস্ট জানি সেগুলো তোমাদের সাথে শেয়ার
শেয়ার করছি। তো যাই হোক, এরপর হোসি তার পার্টনারদের সামনে আসে এবং সুচিনের সামনে এই প্রস্তাবটা রাখে। কিন্তু এখানে ওদের যে একজন পার্টনার রয়েছে চিয়ান, তার কাছে মনে হয় যে সুচিন কেন তাদেরকে হেল্প করতে চাইবে, নিশ্চয়ই কোনো চালাকি রয়েছে। কিন্তু নিকের মনে হয় ও চালাকি করুক যাই করুক না করে এই সুযোগটা হাতছাড়া করা উচিত নয়, কারণ অনেক চেষ্টার পরে তার এই সুযোগটা পেয়েছে। তো এর ফলে যেটা হয় তাদের মধ্যে বেজরাবেজি হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত হোসি এটাই ঠিক করে যে সে সুচিনের সাথে হাত মিলাবে। আর এরপর আমরা দেখতে পাই সুচিন হোসিকে বলে এটা শো আপের পৃথিবী, যেটা দেখতে ভালো সেটা বিক্রি হয় ভালো, ভেতরে যাই হোক না কেন। তো এর জন্য তারা হোসিকে মেক ওভার করে এবং বলে তুমি শুধুমাত্র প্রেজেন্টার নও, প্রেজেন্টারের মধ্যে গুরু হয়ে যাও। আর তারপর সে হোসিকে সেলফ টোকেন কোম্পানির মালিক হিসেবে প্রমোট করার চিন্তা করে এবং বলে ফাইন্যান্স এমন একটা জায়গা যেখানে নদীর পানি নিচ থেকে উপরের দিকে যায়, উপর থেকে নিচ দিকে আসে না। বিষয়টা আমি বুঝিয়ে বলি, নর্মালি ঝর্ণায় কি হয়, পানি উপর থেকে নিচ দিকে আসে তাই না, কিন্তু ফাইন্যান্সে যেটা হয়েছে পানি নিচ থেকে উপর দিকে যায়, মানে গরিব আর মিডল ক্লাসদের যে টাকা সেটা উপরের দিকে বড়লোকদের কাছে চলে যায়, মানে অনেক সিরিয়াস একটা কথা কিন্তু। তো যাই হোক, এরপর সুচিন করে কি ওকে নতুন একটা অফিস দেয়, হোসির পুরো গেট আপ বদলে দেয়। আর হোসিকে এরপরে বলে তুমি একটা ক্লাবে যাবে এবং তোমার প্রথম কাজটা হবে, প্র্যাকটিসটা হবে, তুমি ক্লাবে গিয়ে সবাইকে পটিয়ে সবার কাছ থেকে কিছু কিছু টাকা বের করে নেবে। তুমি দেখবে যে তোমার কথায় কেউ ইনভেস্ট করে কিনা, আর এতে তোমার কনফিডেন্স বাড়বে। তো এরপর হোসি করে কি ক্লাবে যায় এবং সেখানে যতজন লোক রয়েছে সবাইকে বলে আপনাদের সবার কাছে টাকা রয়েছে তাই আপনারা মাল খাচ্ছেন, কিন্তু আমার বন্ধু চ্যানের কাছে টাকা নেই, তার জন্য বেচারা পানি খাচ্ছে। তো আপনারা যদি কিছু কিছু টাকা করে দান করেন তাহলে আমার বন্ধুর সন্ধ্যাটা আজকে ভালো যাবে। হতে পারে কাল আপনার কাছেও টাকা নেই কিন্তু আপনি একটা ভালো সন্ধ্যা কাটাতে চান, তো এটা কাজে আসতে পারে। তো এরপর সবগুলো লোক করে কি 50 টাকা করে দেয় এবং 200 জনের কাছ থেকে 1000 টাকা হয়ে যায়। আর এরপর সে সবাইকে বলে এই যে দেখুন এটা কি হলো, আপনাদের অনেকের ছোট ছোট ইনভেস্টমেন্টের কারণে কারো ভাগ্য খুলে যায়, তো এভাবে তো আপনার ভাগ্য খুলে যেতে পারে যদি আপনারা ব্লক চেইনে ইনভেস্ট করেন। আর এভাবে আমরা সবাই ধনী হতে পারি। আর ব্লক চেইনের মাধ্যমে আমাদের ব্যাংক বা সরকারের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না, যারা সবসময় আমাদের খালি লুটি করতে থাকে। আমাদের নিজেদের টাকা, নিজেদের ইনভেস্টমেন্ট, নিজেদের প্রফিট, নিজেদের হার্ডওয়ার্ক নিজেদের কাছেই থাকবে। যেমন দেখুন একসময় বিটকয়েনের দাম কিন্তু $1 ছিল না, কিন্তু এখন বিটকয়েনের দাম $60,000 বেশি, কালকে হয়তো 100 মিলিয়নও হতে পারে। তো এখানে তুমি কি বুঝতে পারছো হোসির কথা? ওই যেটা আমি বলেছিলাম, সবার কাছ থেকে টাকা নিয়ে মনে করে একটা ক্রিপ্টোকারেন্সি বা সেলফ টোকেন নামে একটা ক্রিপ্টোকারেন্সি খুললো, তখন ওরা 100 জন মিলে যে এই ক্রিপ্টোকারেন্সি বা সেলফ টোকেনটা শুরু করলো, এটা যখন জনপ্রিয় হয়ে যাবে পুরো দুনিয়া থেকে আরো কোটি কোটি মানুষ এই সেলফ টোকেনে টাকা ইনভেস্ট করবে না, তখন দেখা যাবে প্রথমে যে 1000 জন ওই ইনভেস্টটা করেছে তারা সবাই ধনী হয়ে যাবে, কারণ দেখা যাবে তাদের সবার কাছে সেলফ টোকেন আগে থেকে ছিল, সেটার দাম বেড়ে যাবে। তো যাই হোক, এদিকে আমরা দেখি গর্ডন সুচিনকে বলে যদি কোনো লোক ক্ষুধার্ত হয় তাহলে সে যে কোনো কিছু খেয়ে ফেলতে পারে, এমনকি বিষও। আর তখন সুচিন গর্ডনকে বলে হোসির প্রজেক্ট থেকে আমরা মিনিমাম $3 বিলিয়ন জেনারেট করতে পারবো। মানে চিন্তা করো, এই সেলফ টোকেন করে এত বেশি প্রমোট করবে যে পুরো দুনিয়া থেকে মানুষ এত বেশি ইনভেস্ট করবে যেখান থেকে প্রায় $3 বিলিয়ন টাকা হবে। কিন্তু এখানে সুচিন বলে এই সেলফ টোকেনটাকে কিন্তু ব্যাংক থেকে ভেরিফাই করার জন্য আপনাকেই কাজ করতে হবে। মানে সেলফ টোকেন নামে ওরা যে একটা সাইট বা অ্যাপ খুললো বা একটা ক্রিপ্টোকারেন্সি করলো, এটা যদি ব্যাংকের সাথে লিঙ্ক না থাকে তাহলে তুমি সেলফ টোকেন থেকে ব্যাংকে টাকা আনবে কিভাবে, বা ব্যাংক থেকে আবার সেই টাকাটাকে সেলফ টোকেনে কনভার্ট করবে কিভাবে। তো গর্ডন তখন বলে এটা কোনো ব্যাপার না, আমি তো এটা করবোই, ব্যাংক আমার, সরকার আমার, রাজনীতিবিদ আমার, সকল প্রজেক্ট আমার, আমাকে কে কি বলবে। আর এইদিকে আমরা দেখি সামিন কিন্তু হোসিকে হুঁশিয়ারি দেয় যে তুমি সুচিনের সাথে কিন্তু বিজনেস করছো, তুমি সতর্ক হয়ে কিন্তু করো। আই মিন হোসির গার্লফ্রেন্ড হোসিনকে এই এটা দেয় আর কি, বুদ্ধিটা দেয় এবং সে বলে যে সুচিন কিন্তু খুবই ডেঞ্জারাস মাইন্ডের একটা মেয়ে, ও এমনি এমনি কারো সাহায্য করে না। আর এরপর আমরা দেখি ভ্যালেন্টাইনের দিন হোসি করে কি সামিনকে একটা ওদের যে ক্রিপ্টো টোকেন সেলফ টোকেন নাকি কি সেটা গিফট করে। আর সামিন তখন বলে আচ্ছা এটার তো এখন তেমন কোনো দাম নেই, কিন্তু আমি এটার বিনিময়ে কি পেতে পারি। তো হোসি তখন বলে ঠিক আছে তুমি এটা দিয়ে আমাকে যে কোনো একটা কথাই রাজি করাতে পারবে, মানে এটা ওদের পার্সোনাল মামলা আর কি। আর এরপর আমরা দেখি স্যান্ডবক্স বিলের ফাইনাল মিটিং শুরু হয়, যেখানে হোসি তার ক্রিপ্টো কারেন্সি প্রজেক্টটি স্যান্ডবক্সের মেম্বারদের সামনে প্রেজেন্ট করে। আর হোসি তখন মাইককে বলে এতে সরকারের লাভ হবে, জনগণের লাভ হবে। কিন্তু হোসি এখানে টেনশনে পড়ে যায় তার প্রজেক্ট কি আদৌ পাস হবে কিনা। কিন্তু ফাইন্যান্স মিনিস্টার তখন হোসিকে খুশির খবর দেয় যে না, তোমার প্রজেক্ট অ্যাপ্রুভ হয়েছে। আর তারপর হোসি আর তার পুরো টিম এই খুশি এনজয় করে। আর এরপর রাতে হোসি সামিনের ডিনারে যায়। আর সামিনের বাবা তো অনেক ধনী আমরা জানি, আর সে হোসিকে অনেক অপমান করে এবং বলে আমি জাপান থেকে একটা বিশেষ ধরনের মাংস ইম্পোর্ট করেছি, তুমি হয়তো এটা জীবনে বাপের জন্য চোখেও দেখোনি। কিন্তু হোসি বলে আপনি কিছুদিন অপেক্ষা করুন, আমি আপনাকে এর চেয়ে অনেক দামি আমেরিকান মাংস খাওয়াবো। আর এদিকে আমরা দেখি গর্ডন করে কি হোসির একটা সিগনেচার অপেক্ষা রয়েছে, মানে একটা কন্ট্রাক্ট সাইন করবে। কিন্তু পরদিন হোসি যখন কন্ট্রাক্টটা সাইন করতে যায় সেখানে লেখা ছিল যে হোসি সেলফ টোকেন কোম্পানির যত ফান্ড তুলবে তার মধ্যে 15% কমিশন ব্যাংক ট্রাস্টিদের দিতে হবে, মানে ব্যাংকে যাবে, আর গর্ডনের ব্যাংকেই যাবে, বুঝতেই পারছো। তো এটা দেখে হোসি তো শক হয়ে যায়। আর তখন ফাইন্যান্স মিনিস্টার বলে তোমার কোম্পানি নতুন, শুরুতে এমনটা করতেই হবে। কিন্তু তখন হোসি কন্ট্রাক্ট সাইন করতে মানা করে দেয়। আর তখন সেখানে শিন ব্যাংকের ম্যানেজার ক্যালভিন আসে। আর এখানে জানা যায় যে তারা সবাই এক গ্রুপের, সবাই মিলে কোনো করো যে জনগণকে লুট করে খায়। তো তখন হোসির যেটা হয় সুচিনের উপর অনেক রাগ হয় এবং সে বলে দেখো আমি আমার বিজনেসে ব্যাংকের লোকদেরকে বিনা কারণে পার্টনার করতে পারবো না, আমরা বিজনেস করতে যাচ্ছি, কোনো ব্যাংকে ফ্র্যাঞ্চাইজি চালাতে যাচ্ছি না। কিন্তু সুচিন হোসিকে বলে তোমাকে সিস্টেমে থেকেই কাজ করতে হবে, তাছাড়া উপায় নেই, তোমাকে ধনী মানুষদের পাপেট হয়েই থাকতে হবে, তারা যেভাবে তোমাকে চালাবে তোমাকে সেভাবে চলতে হবে, তাহলে তুমি ধনী হতে পারবে, তোমার কাছে আইডিয়া রয়েছে
রয়েছে, তোমার কাছে প্রজেক্ট রয়েছে, এখন জাস্ট ধনীদের যদি ইন্টারেস্ট হয়, তাদের যদি লাভ হয়, তাহলে তুমি প্রতিষ্ঠিত হতে পারবে, তাহলে ধনীরা তোমাকে থামিয়ে দিবে। কিন্তু তারপরে হোসি করে কি কন্ট্রাক্ট সেখানে ফেলেই চলে আসে। কিন্তু সুচিন তখন পেছন থেকে বলে তুমি তোমার ভাগ্যকে ছুড়ে ফেলে দিচ্ছ। আর ওই সময় ক্যালভিন ঠিক করে সে নিজের সেলফ টোকেন কোম্পানির নামে নতুন কনভার্টেবল বন্ড ইস্যু করবে। আর এখানে লক্ষ্য সেলফ টোকেন কোম্পানির প্যাটেন্ট কিন্তু হোসির বন্ধু নিক আগে থেকেই এই ব্যাংকের কাছে, গর্ডনের ব্যাংকের কাছে বন্ধক রেখে দিয়েছিল, যেটা হোসি নিজেও যায় না। আর এদিকে হোসি কন্ট্রাক্ট সাইন না করার কারণে নিক তো ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আর এরপরে হোসি আর চ্যানের মধ্যে ঝগড়া বেঁধে যায়। আর হোসিও রেগে বলে ওঠে আমি আমার এই অফিস ছেড়ে, মানে সুচিনকে যে নতুন অফিসটা দিয়েছে এটা ছেড়ে পুরনো অফিসে শিফট হচ্ছে। আর এর ফলে যেটা হয় ওদের পার্টনারশিপটা ভেঙে যায়। কিন্তু নিকের মনে তো অনেক ভয় কাজ করছে, কারণ নিক যেটা করেছে সবার স্বপ্ন ও কোম্পানির কাছে বন্ধক রেখে বন্ড কিনেছে। আর এর জন্য নিক ভয় পেয়ে করে কি রাতে সুইসাইড করতে যায় এবং তার আগে হোসিকে মেসেজ দেয় আমি সুইসাইড করতে যাচ্ছি। তো হোসি যখন যায় ও দেখতে পায় নিক সুইসাইড করছে আর সে নিককে বোঝানোর চেষ্টা করে, তবে তারপরে নিক ডিপ্রেশনে ছাদ থেকে লাফ দিয়ে দেয়। আর তারপর নিককে আহত অবস্থায় হসপিটালে নিয়ে আসা হয়, কিন্তু নিক চলে যায় পুরোপুরি কোমায়। আর নিকের এই অবস্থায় গর্ডন করে কি ক্যালভিনের সাহায্যে সেলফ টোকেন কোম্পানির প্যাটেন্ট কিনে সেটাকে কবজা করে। মানে এখন সেলফ টোকেন নামটা ইউজ করা যাচ্ছে তাই করবে। মানে এতদিন সেলফ টোকেনের যতখানি সুনাম অর্জন করেছে, মানুষজন তো অলরেডি ইনভেস্ট করতে চাচ্ছে, সেই নামটা এখন ওরা ইউজ করে ইচ্ছা মতো মনে করে যে টাকা কালেক্ট করবে। কিন্তু এরপরে হোসি করে কি সুচিনের সাথে দেখা করে এবং সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি এভাবেই গরিবদের বরবাদ করো? সুচিন তখন তাকে বলে দেখো নিক তোমার জন্য সুইসাইডের চেষ্টা করেছে, তুমি যদি কন্ট্রাক্টটা সাইন না করো এখনো, তাহলে আরো অনেকেই সুইসাইড করবে। তো হোসি এখন হার মেনে যায়। আর এদিকে স্যান্ডবক্সের পক্ষ থেকে অনেক বড় একটা কনফারেন্স ডাকা হয়, যেখানে মাইক বলে সেলফ টোকেন কোম্পানিকে এখন থেকে হোসি লিড করবে। এখানে আমরা বুঝতে পারি হোসি তার মানে তার শত্রুদের সাথে হাত মিলিয়েছে এবং সে তাদের পাপেট হয়ে গিয়েছে। মানে তার প্রজেক্ট, তার প্ল্যান, টাকা কামাবে এখন বড় লোকরা, মাঝখান থেকে ও কিছু ধনী হবে আর টাকা মার খাবে সাধারণ জনগণ। কিন্তু এতে চ্যান আর সামিন অনেক দুঃখী হয়ে যায়। কিন্তু হোসি ওদেরকে বলে আমি যা করেছি সবার ভালোর জন্যই করেছি। কিন্তু চ্যান রেগে হোসিকে ছেড়ে চলে যায়। আর তারপর হোসি সামিনকে বলে তুমিও যদি যেতে চাও যেতে পারো। তো যাই হোক এরপর হোসি কোম্পানিকে তৈরি করতে লেগে পড়ে। আর সেলফ টোকেন এমন একটা ক্রিপ্টোকারেন্সি হবে যেটা সরকার কর্তৃক অ্যাপ্রুভড, মানে ডাইরেক্ট তাইওয়ানের সরকার অ্যাপ্রুভাল দেবে। আর এই কারণে সেলফ টোকেন যে সুবিধাটা পাবে, মনে করো তোমরা ইন্ডিয়াতে পেটিএম, গুগল পে বা বাংলাদেশে বিকাশ নগদ দিয়ে যেমন যে কোনো জায়গা থেকে ট্রানজাকশন করতে পারো, যদিও এটা ডাইরেক্ট টাকাই, ওই রকম মনে করো সেলফ টোকেন দিয়েই যে কোনো দোকানে যে কোনো জায়গায় ট্রানজাকশন করতে পারবে। কিন্তু সেলফ টোকেনটা কি, এটার দাম ওঠানামা করবে আর কি, যত ইনভেস্ট হবে তত দাম বাড়বে, যত টাকা এটা থেকে বেরোবে তত দাম কম। তো যাই হোক এরপর সেলফ টোকেনকে ইন্টারনেটে লঞ্চ করার প্রস্তুতি নেওয়া হয়। আর হোসি ইন্টারন্যাশনাল প্রমোশনের কাজ শুরু করে দেয় এবং পুরো দুনিয়াকে বলে তার ডিজিটাল কারেন্সি বিটকয়েনকেও এক ধাপ পেছে ফেলে দেবে। এবং এই বিষয়টা এত বেশি মনে করো আলোচিত হয় যে হোসির ছবি টাইম ম্যাগাজিনের ফ্রন্ট কভারও চেপে যায়, দুনিয়া তাকে নতুন করে চিনতে শুরু করে। আর তখন গর্ডন একটা পার্টি সেলিব্রেশন রাখে। আর এই পার্টিতে কিন্তু সব বড় বড় লোকরা এসেছে সমাজের এবং তাদের নোংরা চেহারা দেখা যায় এবং তারা কত মনে করে যে নেশামেশা করে, এটাও এখানে প্রকাশ পায়। এবং এমন এমন কথা তারা বলে এখানে জনগণকে নিয়ে যে জনগণ হচ্ছে শস্য খ্যাতির মতো, ইচ্ছা মতো এখানে ফলাও। তো যাই হোক সে না চাইতো তাদের মতো হয়ে যায়, কারণ আর কোনো উপায় নেই। আর এদিকে নেশায় বুথ থাকা হোসিকে সুচিন বাড়িতে নিয়ে আসে। আর শামিনও সেখানে ছিল। আর শামিন এখানে যখন কন্ট্রাক্ট করে তখন দেখতে পায় যে হোসি গর্ডনের সকল শর্ত মেনে নিয়েছে, যেখানে হোসি শুধুমাত্র একটা পাপেট হয়ে থাকবে। তো হোসিকে তখন ওদের হাত থেকে বাঁচানোর জন্য সামিন তার বাবার কাছে গিয়ে $30 মিলিয়ন চায়। তো সামিনের বাবা তখন বলে না আমি টাকা দিতে পারবো না। কিন্তু মেয়ে যখন অনেক বেশি চিল্লাচিল্লি করে, একটা মাত্র মেয়ে, তখন সে রাজি হয়ে যায়। আর পরদিন আমরা দেখি সামিন হোসিকে সেই টোকেনটা দেখিয়ে বলে তোমার কি মনে আছে তুমি কি বলেছিলে এটার মাধ্যমে আমি যে কোনো কিছু চাইতে পারবো? তো হোসি বলে হ্যাঁ। আর তখন সামিন বলে আমার বাবা মাকে $30 মিলিয়ন দিচ্ছে। চিন্তা করো এরকম একটা গার্লফ্রেন্ড বানানো ভাগ্যের ব্যাপার। তো এটা দিয়ে আমরা কিন্তু আমাদের সেলফ টোকেনটা নতুন করে শুরু করতে পারি। কিন্তু হোসি তখন শামিনের উপর রাগ করে। আর এরপর শামিন করে কি সুচিনের সাথে গিয়ে দেখা করে এবং সুচিনকে জিজ্ঞাসা করে তুমি কি চাও? সুচিন বলে দেখো আমি যাই চাই না কেন সেটা তুমি আমাকে দিতে পারবে না, বাট তুমি আমাকে বলো তুমি কি চাও হোসিকে মুক্ত করতে, তোমার কত টাকা প্রয়োজন বা কি দরকার, আমি সেটা করতে পারবো। আর এদিকে আমরা দেখি ডিনার টেবিলে মাইক বা ওই ফাইন্যান্স মিনিস্টার বলে ক্রাউড ফান্ডিং থেকে যে টাকা জমা হবে সেটিকে ব্যাংকের সাহায্যে লোনের মাধ্যমে দেওয়া হবে, কিছু টাকা ট্রাস্টে রাখা হবে, কিছু টাকা ইলেকশন ক্যাম্পেইনের জন্য রাখা হবে। আর তারপর সবাইকে দেখানো হবে যে টাকার মান কমে গিয়েছে বা ওই টোকেনের মান কমে গিয়েছে, সবাইকে লস দেখিয়ে পথে বসিয়ে দিবে। তো এত সুন্দর একটা প্ল্যান প্রোগ্রাম হয়েছে। গর্ডন তো খুব খুশি, মানে ওই ব্যাংকের হেড, এবং সে অ্যানাউন্স করে পরবর্তী ইলেকশনে ফাইন্যান্স মিনিস্টার আমি হোসিকে বানাবো। তো এই কথা শুনে হোসি তো খুশি হয়, কিন্তু মাইক হোসিকে হিংসা করতে থাকে। আর এরপর হোসি রাতে এই গুড নিউজটা দিতে ঘরে আসে, কিন্তু সে দেখতে পায় তার গার্লফ্রেন্ড তার ঘর ছেড়ে চলে গিয়েছে। আর তখন কিছু একটা চিন্তা করে হোসি করে কি চ্যানের সাথে দেখা করে। আর এদিকে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে হোসিকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে যে নতুন একটা এন্টারপ্রেনার বা উদ্যোক্তা, এবং লোকরা ব্লক চেইন সম্পর্কে নতুন করে জানতে শুরু করেছে এবং হোসি একরকম সেলিব্রিটির মতো হয়ে গিয়েছে। কিন্তু তখনই সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুব ভালো মতো ভাইরাল হতে থাকে, যেখানে হোসির তারিফ নয় বরং ওকে রোস্টিং করা হয়েছে, যেখানে দেখানো হয় যে হোসি ওর গার্লফ্রেন্ডের বাবার টাকা ইনভেস্ট করে প্রথমে প্রতিষ্ঠিত হয়েছে, আর তারপর বড়লোক একটা ইনভেস্টমেন্ট লেডির হাত ধরেছে, আমি সুচিনের কথা বলছে, এবং তার টাকায় ভাসতে শুরু করেছে। আর এখন সে অন্যান্য মেয়েদের পটাতে লেগে গিয়েছে। তো মানুষকে বোকা বানানোই ওর কোম্পানির কাজ। আর স্যান্ডবক্স এই জিনিসটা সরকারের
গর্ডনের পুরো একটা ধোকা এবং হোসি এই নোংরামির অংশ। তো এই কারণে যেটা হয়, গর্ডনরা যে তোমার ওই সেলফ টোকেন নিয়ে পুরো জনগণের টাকা খাওয়ার একটা প্ল্যান করেছে, এটার তো বদনাম হয়ে যায় এবং গর্ডন গ্যাং টেনশনে পড়ে যায়। কিন্তু তখন তাদের হঠাৎ করে সন্দেহ হয় হোসি কি আমাদের সাথে বেমানি করছে না, কারণ তারা জানতে পেরেছিল যে হোসি চ্যানের সাথে দেখা করেছে, কিন্তু চ্যানের সাথে তো দেখা করার কথা নয়, ওদের সাথে তো সম্পর্ক নাই। তো এরপর গর্ডন সুজিনকে বলে কুকুর যখন তার মালিককে কামড় দিতে আসে তখন তাকে কি করা উচিত? সুজিন বলে মেরে ফেলা উচিত। তো বুঝতেই পারছো হোসিকে এখন মেরে ফেলতে হবে। আর এদিকে জানা যায় হোসি চ্যানের সাথে মিলিত হয়ে মূলত এই রোস্টিং ভিডিওটা তৈরি করে মনে করো ভাইরাল করেছে, আর তারপর তারা একটা নতুন প্রোগ্রাম ডেভেলপ করেছে। তো অ্যাকচুয়ালি হোসির মাথায় কি চলছে? আসলে হোসি এমন মানুষদের সাথে ফেসে গিয়েছে, সে জানে যে এখানে মানুষের টাকা ব্যাপকভাবে মিসইউজ হবে। তো এই জন্য হোসি এমন একটা প্রোগ্রাম বানাচ্ছে যেখানে ক্রাউড ফান্ডিং বা মানুষের যে টাকাগুলো সেগুলো কোনো ব্যাংকের মাধ্যমে না গিয়ে ডাইরেক্ট অনলাইনেই থাকবে এবং কেউ লুট করতে পারবে না। আর এদিকে আমরা দেখি সুচিন করে কি চ্যান আর সামিনকে স্বাগতম জানায় এবং প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করা হয়। আর এখানে এটাই দেখানো হবে যে সেলফ টোকেন কোম্পানি ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে কি পরিমাণ টাকা পেয়েছে বা সেলফ টোকেনে কত টাকা মনে করো ইনভেস্টমেন্ট হয়েছে। আর হোসি তো তোমার মনে করো হেড, তো হোসি সেখানে জয়েন করার জন্য গাড়ি নিয়ে বের হয়, কিন্তু তখন একটা গাড়ি ওর পেছন নেয়। তো অ্যাকচুয়ালি আমরা তো জানি কাহিনী কি হবে। গর্ডন সুচিনের সাহায্যে হোসিকে মারার প্ল্যান করছে এবং গর্ডন সহ বাকি যত লোক রয়েছে তাদের মেইন নজর হচ্ছে সাধারণ যত মানুষ এই সেলফ টোকেনে ইনভেস্ট করেছে সকল টাকা মেরে দেবে আর কি। তো যাই হোক, এরপর ট্রাফিক সিগন্যালে হোসির গাড়ি থামে আর অন্য পাশে আমরা একটা বিশাল ট্রাক দেখতে পাই, আর ওই ট্রাকটা কিন্তু হোসিকে মারার জন্যই দাঁড়িয়েছে। তো যখনই সিগন্যাল অন হয়ে যায় ট্রাকটা হোসির গাড়ির দিকে আসতে থাকে, আর এরপর সবার মনে মেসেজ আসে যে প্ল্যান মাফিক কার অ্যাক্সিডেন্টে হোসির মৃত্যু হয়েছে। আর তখন মাইক করে কি ফাইন্যান্স মিনিস্টার ঘোষণা করে অ্যাকচুয়ালি আমাদের প্রজেক্ট হেডের কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে, কিন্তু কোম্পানির কাজ ঠিক মতোই চলবে এবং আমরা আমাদের প্রজেক্ট হেডের স্বপ্ন হোসির স্বপ্ন পূরণ করব। আর তখন তারা এই জিনিসটাকে সিম্পিথি লাগিয়ে মানুষদেরকে আরো উৎসাহিত করে হোসির জন্য এখানে আরো বেশি ইনভেস্ট করার জন্য, এবং ওদের প্ল্যান হচ্ছে যে কোনো ভাবে $100 মিলিয়ন হোক, ওটা হলে ওরা খেয়ে ফেলবে। আর তারপর ফাইন্যান্স মিনিস্টার ভাষণ দিতে থাকে, অনেক জ্ঞানী ভাষণ, কারণ $100 মিলিয়ন হয়ে গিয়েছে। বাট তখনই সেখানে হোসি চলে আসে এবং বলে হ্যাঁ আমি ভাগ্যের জোরে আজকে জীবিত রয়েছি, আর এখানে আমি এসেছি আপনাদের একটা ভিডিও দেখানোর জন্য। তো এরপর স্ক্রিনে ভিডিও ছাড়া হয় যেখানে একটা ব্যাংকের ডিরেক্টর ক্যালভিন আর ওই যে ফাইন্যান্স মিনিস্টারকে বলতে দেখা যায় তারা এই পুরো ক্রাউড ফান্ডিং এর টাকা বা সেলফ টোকনের টাকা কিভাবে সরাবে এবং নিজেদের পার্সোনাল কাজে লাগাবে। তো তারা কি করবে, প্রথমে সরকারি পারমিশন নিয়ে কোম্পানির ফর্ম ভরবে, শোরগোল করে প্রমোট করবে, তারপর মানুষ ওটার মধ্যে ইনভেস্ট করবে এবং তারপর কোম্পানির হেডকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবে। আর কোম্পানির হেড যেহেতু মৃত, কোম্পানিটাও মৃত হয়ে গিয়েছে, এই কারণে কোম্পানির লস হবে এবং ক্রাউড ফান্ডিং এর টাকার আর কোনো হিসাব টিসাব থাকবে না এবং সকল টাকা তারা পেয়ে যাবে। আবার এদিকে গর্ডন যখন জানতে পারে যে হোসি জীবিত রয়েছে তখন সে বুঝতে পারে সুচিন আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমার সাথে বেমানি করলো। আর সুচিন তখন বলে আপনি নিজেই তো শিখিয়েছেন, যদি নিজে শিকার না হতে চাও তাহলে অন্যজনকে শিকার করো। তো অ্যাকচুয়ালি গর্ডনের আসল চেহারা সামলানোর জন্য সুচিনই হোসিনের সাথে মিলিত হয়ে এই প্ল্যানটা বানিয়েছিল, আর হোসিও কিন্তু পাপেট হওয়ার অভিনয় করেছিল। আর ওই সময় সুচিন ওই অফিসের সম্পূর্ণ মিটিং রেকর্ড করে নিয়েছিল। তো যাই হোক, গর্ডনে কিন্তু ওই মানুষটা ছিল যার কারণে সুচিনের বাবা সুইসাইড করেছিল এবং না জানার কত মানুষ বরবাদ হয়ে গিয়েছে। আর সুচিনে কিন্তু চ্যান আর সামিনকে সেফ জায়গায় রেখেছিল, আর সুচিন ওই পেন ড্রাইভটা চ্যানকে দিয়েছিল যার মাধ্যমে ওরা ক্রাউড ফান্ডিং এর টাকা সেফলি ওদের কাছ থেকে লুট করে ভালো জায়গায় রাখে, অনলাইনে রাখতে পারে। আর ট্রাক অ্যাক্সিডেন্ট করানোর যে দায়িত্বটা দিয়েছিল সেটা কিন্তু সুচিন নিজের লোক দিয়ে আর কি করায়নি আর কি। তো যাই হোক, এরপর হোসি প্রেস কনফারেন্সে বলে সরকারের এই স্যান্ডবক্স প্রজেক্ট শুধুমাত্র ধনী আর পাওয়ারফুল মানুষের হাতের খেলনা ছিল, আর ব্যাংকিং সিস্টেমের যে সমস্যা, ব্যাংকগুলো সাধারণ মানুষের টাকা পয়সা খাওয়ার অপেক্ষায় থাকে, আর এই কারণে আমি করাপশন ডেভেলপমেন্টের জন্য একটা চেইন নিয়ে আসতে চাই, আর সেটাই হবে হচ্ছে এই সেলফ টোকেন যেখানে মানুষ সবাই নিশ্চিন্তে থাকবে, নিশ্চিন্তে ইনভেস্ট করবে। তো এরপর আমরা দেখতে পাই গর্ডনের সাথে অর্থমন্ত্রী এবং ক্যালভিনকে অ্যারেস্ট করা হয় আর সুচিনের প্রতিশোধ পূর্ণ হয়। আর এখন দেখা যায় সেলফ টোকেন কোম্পানি কিন্তু পুরো দুনিয়া থেকে $3 বিলিয়ন সত্যি সত্যি $3 বিলিয়ন ইনভেস্ট হয়ে গিয়েছে এবং এটাও বিটকয়েনের মতো একটা মনে করো যে পপুলার ক্রিপ্টোকারেন্সি হয়ে গিয়েছে। আর হোসি তখন এই গুড নিউজটা সুচিনকে দেয়, আর তখন সুচিন বলে তুমি অনেক মেধাবী একটা ছেলে ছিলে, তোমার স্বপ্ন তো পূরণ হবেই। কিন্তু তখন একটা লোক এসে সুচিনের পেটে ছুরি ঢুকিয়ে দেয় এবং সুচিন সেখানেই মারা যায়। বাট এদিকে শামীম তো আর যায় না সুচিন মারা গিয়েছে, ও তখন বলে ও যতই মেধাবী হোক তোমার মেধা না থাকলে এটা কখনোই সম্পূর্ণ হতো না। আর এর পরের দৃশ্যে দেখানো হয় হোসিন, সামিন আর চ্যান সুচিনের কবরে গিয়েছে এবং ওকে শ্রদ্ধাঞ্জলি দেয়, আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি পুরো মুভিটা তোমাদের মাথার উপর দিয়ে গিয়েছে, আমারও মাথার উপর দিয়ে গিয়েছে, কারণ আমারও যে ক্রিপ্টো কারেন্সি বা ব্লক চেইন বা বিটকয়েন সম্পর্কে অনেক বেশি ধারণা নেই। আর এখানে একটা কথা হয়তো আমি ভুল বলেছি, আমি হয়তো জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো সেই জিনিসটা কমেন্টে লিখে দিবে যে বিটকয়েনের ব্যাপারটা বা ক্রিপ্টো কারেন্সির ব্যাপারটা আসলে কিভাবে হয়, কেন ক্রিপ্টো কারেন্সির দাম বাড়ে, কেন কমে, বা কিভাবে বিটকয়েনের তৈরি হয়, পুরো প্রসেসটা তোমরা একটু কমেন্টে বলে দিও, যাতে আমরা যারা সাধারণ দর্শক রয়েছি, যারা আমরা এই সম্পর্কে জানি না, তারা যেন এই ক্রিপ্টো কারেন্সি এবং বিটকয়েন সম্পর্কে ভালো মতো বুঝতে পারে যে এটা কিভাবে জন্ম হয়েছে, কিভাবে কাজ করে, কেন বিটকয়েন মনে করো $1 থেকে এখন $60,000 আসলো, এই সবকিছু একটু পারলে কমেন্টে দিয়ে দিও। এবং আমি এই মুভিতে যেখানে ভুল তথ্য দিয়েছি সেটা বন্ড সম্পর্কে হোক বা অন্যান্য সম্পর্কে হোক, সেটাও তোমরা সঠিকভাবে একটু ঠিক করে দিও, যাতে কমেন্ট করে আমিও শিখতে পারি, আমার দর্শকরাও শিখতে পারে। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।